আমি সবসময় আসতে পারি না, যেহেতু আমি এখন ছত্তিশগড়ে আর্টের টিচার হিসাবে এখন আমি একটা স্কুলে জব করছি। খুব ভালো লাগছে যে আপনাদের সাথে আমি আসতে পেরেছি, বা এরকম একটা মানে কি বলবো প্ল্যাটফর্মে এসে আপনাদের সাথে কথা বলতে পারছি এবং মানুষের সামনে আপনারা এই জিনিসগুলো তুলে ধরছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সার্জিক্যাল ব্লেড, ছুঁচ আর ব্লেড, এটা হচ্ছে আমার মেন অস্ত্র ছিল আর কি। 5 mm, মানে সে 5 mm যেটা স্কেল হয়, হ্যাঁ। সেই স্কেলের 5 mm, মানে উপর থেকে 5টা যে ডট হয়, হ্যাঁ। ওই ডটের মধ্যে আমি পেন্সিলের মানে মুখে মা ও শিশুর একটা ভাস্কর্য খোদাই করেছিলাম। 365 জন মনীষীর ভাস্কর্য আমি খোদাই করেছি। তো এই সেইটা, চকের মধ্যেই। হ্যাঁ, ওটা গুগলে আপনি সার্চ করলে, আমার নাম সার্চ করলে দেখতে পাবেন, সুরজিৎ অধিকারী। নমস্কার, আপনাদের স্বাগত জানাই মান্নাবু 2.0 পডকাস্ট পর্বে, যেখানে আমরা কথা বলি এমন সমস্ত মানুষদের সঙ্গে যাদের জীবন, কাজ এবং লড়াই শেখায় আমাদের নতুন করে ভাবতে ও বাঁচতে। আজ আছেন এমন একজন মানুষ যিনি নিজের শিল্প দিয়ে জয় করেছেন লক্ষ্য হৃদয়, এছাড়াও নাম তুলেছেন গিনিস বুকেও। পেন্সিলের শেষ, চক, এই সমস্ত ক্ষুদ্র জায়গায় গড়ে তুলেছেন অপূর্ব এক মূর্তি। সংখ্যাহীন মেডেল, সংবাদ পত্রিকায় স্বীকৃতি, এছাড়াও বিভিন্ন পুজো মণ্ডপের থিম ডিজাইন, সব মিলিয়ে তিনি এক জীবন্ত প্রেরণা। চলুন কথা বলি ওনার শিল্পভুবনের সাথে। আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, এই যে গ্রিনিস বুকে যে নামটা উঠলো, হুম। তারপরে কেমন কি হলো জীবনটা? তারপরে তো কি বলবো, একসময় আমাকে যে যারা চিনতো না, হ্যাঁ। মানে যারা অবহেলা করতো, ঠিক আছে, এমনও সময় গেছে হুম। মাঠে ঘাটে ছবি আঁকতাম। হ্যাঁ, তো সেই সময় অনেক মানুষ মানে হাসি ঠাট্টা বা এরভাবে বলেছে যে কি হবে ছবি এঁকে, এই মাঠে ঘাটে ছবি এঁকে ফালতু কোনো কাজ নেই, এ নেই ও নেই। তো যখন আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বা এই রেকর্ড গুলো আমি তৈরি করি, তো তখন মানুষের মধ্যে একটা সচেতনতার বোধ তৈরি হয় যে হ্যাঁ, শিল্পীরাও কিন্তু অসাধ্য সাধন করতে পারে বা তারাও কিছু করতে পারে জগতে। তো সেই সময় কি যেই মানুষগুলো ওই বিষয়গুলো নিয়ে মানে কি বলবো হাসি হাসি ঠাট্টা করতো, তারা এলো এবং তারা আমার সাথে যোগাযোগ করলো। তারা বললো, হ্যাঁ বাহ, খুব সুন্দর, গ্রামের নাম উজ্জ্বল করেছিস। মানে হয় না, গ্রামে যেহেতু আমি বড় হয়েছি, গ্রামের যে মানুষগুলো একসঙ্গে উপহাস্য করতো তারাও হচ্ছে দেখছি যে সাপোর্ট করছে ওই সময়। তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো যে হ্যাঁ, একসময় এই মানুষগুলো আমার বিরুদ্ধে নানা রকম হাসি ঠাট্টা করতো, তারাই আজকে আমাকে সাপোর্ট করার জন্য এত উৎসাহ দিচ্ছে ফ্যামিলিতে, বলছে না, হবে, কিছু একটা হবে। তো এই বিষয় আর কি। কেমন আছো? একদম খুব ভালো। তুমি কেমন আছো? অসাধারণ। এই শিল্প জগতের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? শিল্প জগতের যাত্রা বলতে, গ্রামে আমরা বড় হয়েছি। হুম। তো গ্রামে বেসিক যে এটা পাওয়া যায় মিডিয়ামটা, সেটা হচ্ছে মাটি। কারণ আমরা ছোটবেলা থেকেই মাটির মধ্যে বড় হয়েছি, মাঠে ঘাটে দেখেছি যে মাটিটা হচ্ছে এখানকার একটা নর্মাল একটা মিডিয়াম বলা যেতে পারে। তো সেই মিডিয়ামটাকে আমি খেলার ছলে, মানে কখনো কখনো আমি শিব ঠাকুর, কখনো ফল, কখনো সাপ, কখনো ময়ূর পাখি, তো এই খেলার ছলে আমার হচ্ছে আর্টের জার্নিটা শুরু হয়। তারপরে ধীরে ধীরে মা বাবা আমাকে বোঝায় যে শুধু মাটি নিয়ে খেললে হবে না, পড়াশোনাটাও করতে হবে। তো সেই যখন পড়াশোনা আমি শুরু করলাম, তখন আমার কাছে চক, একটা স্লেট, আমার কাছে যে প্রথম যে অবজেক্টটা আছে, তো সেই অবজেক্ট নিয়ে আমি কি করলাম, সেখানে আঁকিবুকি করার মধ্যে দিয়ে আমার শিল্পের যে যাত্রা সেটা শুরু হয়। ছোটবেলা থেকে এটা শুরু হয়েছিল কিভাবে? ছোটবেলা থেকে শুরু বলতে মানে এই যে তোমার আঁকাটা, প্রতিভাটা। হ্যাঁ। তো প্রথমে আমি জানতাম না যে আমার মধ্যে এই গুণটা বা এই প্রতিভাটা আছে, বা আদৌ আছে কিনা সেটাও জানি না। তো প্র্যাকটিসটা ভালো লাগতো যে কোনো কিছু আমি দেখছি প্রকৃতিতে, কারণ প্রকৃতি তো প্রচুর একটা সুন্দর একটা জিনিস, শুধু প্রকৃতি না, মানে প্রকৃতি বা পৃথিবীতে যা কিছু এক্সিট করছে, হুম। সেখানে একটা পাখি, একটা জীব জন্তু, কীট পতঙ্গ, মানুষ, গাছপালা, প্রত্যেকটা জিনিস মানে ভগবান এমন ভাবে সৃষ্টি করেছে, যার প্রত্যেকটা জিনিসের মধ্যে সৌন্দর্য। আর শিল্পীর যে মূল মন্ত্র বা শিল্পীর যে মূল মন্ত্র, সেটা হচ্ছে সত্যম শিবম সুন্দরম। সত্য এবং সৌন্দর্যের পূজারী হচ্ছে আমরা। এবং পৃথিবীতে এই যে ফুল পাতা, ঠিক আছে, নদী পাহাড় সমুদ্র, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কিন্তু সুন্দর তরঙ্গ আছে, সুন্দর একটা কালার আছে। সেই জিনিসগুলো যখন আমি চোখে দেখি, তখন আমার কোথাও গিয়ে মনের মধ্যে একটা মানে ভাবনা চিন্তা আসে, যদি আমি জিনিসগুলোকে ধরতে পারি। আমি তো সেটা হাতে ধরতে পারি না। ছবি হচ্ছে এমন একটা মিডিয়াম যেটার মধ্যে দিয়ে আমি সেই সময়টাকে, সেই সেই জায়গার যে পরিবেশটাকে, সেইটাকে আমি আঁকার মাধ্যমে আমি তুলে ধরতে পারি। তো সেই জায়গা থেকে আমাকে ছোটবেলা থেকে কোথাও একটা ভেবেছিলাম যে যদি কিছু হতে হয় তাহলে আর্টটাকে নিয়ে আমি আগামী দিনে এগিয়ে যাব।
তো সেখান থেকেই আর কি যাত্রাটা শুরু। আচ্ছা, আমরা দেখেছি অনেকেই নিউজ পেপারে তোমার নাম বেরিয়েছে, তাছাড়াও তোমার টিভিতেও অনেকবার ছবি দেখেছি। হুম। তো এটা কিসের জন্য দেখানো হয়েছিল? এটা লকডাউনের সময় আমি যখন ছিলাম, তখন আমার শান্তিনিকেতনে আমার পড়াশোনার যে মাস্টার ডিগ্রি যখন চলছিল, সেই সময় লকডাউনে যেহেতু আমি বাড়িতে ছিলাম, তো বাড়িতে থাকতে থাকতে আমার মাথার মধ্যে ভাবনা চিন্তা এলো যে একটা হিউজ টাইম পাচ্ছি, সেই টাইমটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। আচ্ছা। তো সবাই যখন দেখছি যে পাবজি, ফ্রি ফায়ার বা নানা রকম মোবাইলের একটা অন্য সাইডে ব্যস্ত, তখন হ্যাঁ, সব আমি গেম নিজেকে, খেলতে ব্যস্ত। হ্যাঁ, নিজেকে আমি আমার কাজের মাধ্যমে কিভাবে তুলে ধরতে পারি বা আমার কাজের মাধ্যমে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি। তো সেই সময় আমার মাথার মধ্যে চিন্তা ভাবনা আসে যে এমন কিছু কাজ করতে চাই যেটা আমার মৃত্যুর পরেও আমার নামটা যাতে পৃথিবীর বুকে রয়ে যায়। তো সেইখান থেকে আমার মাথায় এলো যে আমি তো ছোটবেলা থেকে পেন্সিল বা কালার দিয়ে ছবি আঁকতাম, তারপরে হচ্ছে মাটি দিয়ে মূর্তি করতাম। তো সেখান থেকে মাথায় এলো যে যদি আমি চকের উপর মূর্তি তৈরি করি। তো আচ্ছা। চকের উপর মূর্তিটা তৈরি করাটা আমার কাছে মানে খুব কঠিন বিষয় ছিল, কারণ চক একটা ছোট্ট ছোট্ট জিনিস। ছোট্ট জিনিস। তো সেইটাকে আমি কিভাবে, মানে ওই অবজেক্টটাকে কিভাবে কার্ভ করে আমি মূর্তি বানাবো, হ্যাঁ, বা কিভাবে মূর্তি বানাবো, কার মূর্তি বানাবো, এত ছোট মূর্তি বানানো কি মানে আদৌ সম্ভব? তো এই ভাবনা চিন্তাগুলো আমার মাথার মধ্যে আসে। কিন্তু আমি ছাড়িনি। কারণ হচ্ছে ১ম বার আমি বহুবার ফেইলিউর হয়েছি। ১ম বার যখন আমি মূর্তি বানাই, চকের মধ্যে এয়ার বাবলস থাকে। মানে ছোট, ছোট গ্যাপ থাকে। মূর্তি পুরো কাটিং করেছি। কাটিং করার পরে দেখা গেছে যে ওর মধ্যে এয়ার বাবলস আছে। পুরো চকটা ক্যানসেল হয়ে গেছে। তারপরে আবার ট্রাই করেছি। তারপরে দেখছি যে মাঝখান থেকে ভেঙে গেছে। তারপরে আবার ট্রাই করেছি। তো এইভাবে করতে, করতে ওই মিডিয়ামটার সাথে নিজের একটা কি বলবো আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। মানে আমি বুঝতে পারতাম যে এই চকটার মধ্যে এয়ার বাবলস আছে। এই চকটা ব্রেক হতে পারে। তো সেই সময়গুলো মানে আমার মানে ১ম এ খুব অধৈর্য লাগতো যে পারছি না, ছেড়ে দেবো। কিন্তু আমার মনের মধ্যে কখনো এই জিনিসটা আসেনি যে আমি আজকে এই কাজটা শুরু করেছি, আজকে ছেড়ে দিলে হবে না। এই কাজটাকে কন্টিনিউ আমাকে করে যেতে হবে। কিন্তু কোন জায়গায় গিয়ে থামবো, কিভাবে শুরু করব, শুরুটা তো আমি করেছি। কিন্তু কোথায় থামবো? সে থামার পয়েন্টটা আমার কাছে ছিল না। করে যাবো। দেখা যাক কি হয়। আচ্ছা। মানে হবে, খারাপ হবে। এর থেকে তো আর কিছু ভালো কিছু মানে ভালো না হলে খারাপ। এই দুটো অপশন আমার কাছে আছে। খারাপ হলেও আমার কাজটা খারাপ হবে, ভালো হলেও আমার কাজটা ভালো হবে। তো এই কন্টিনিউ আমি প্র্যাকটিসটা করে যাই। তারপরে একটা সময়ে গিয়ে দেখি ৩৬৫ জন মনীষীর ভাস্কর্য আমি খোদাই করেছি। তো এই চকের সেইটা, মধ্যেই। হ্যাঁ, সেইটা এবার আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং বাজরা ওয়ার্ল্ড রেকর্ডে আমি মানে ওখানে কাজটা পাঠাই, আমার কাজটা। তো আচ্ছা। ওই কাজগুলো ওনারা দেখে। দেখার পরে ওনারা মানে ওই কাজটাকে ওদের যে রেকর্ড যে তকমা, সেই হুম। তকমাতে আরকি সামিল করে। তারপরে যারা যে সমস্ত যে মিডিয়া বা যে সমস্ত রিপোর্টার আছে তারা বাড়িতে আসে এবং তাদের নানা রকম পত্রিকার মধ্যে বা ভিডিওর মাধ্যমে তারা আমার কাজ এবং আমাকে এবং আমার পরিবারের সমস্ত বিষয় খুঁটিনাটিকে তুলে ধরে আর কি। আমরা ওগুলোই দেখেছি। হুম। আচ্ছা, পেন্সিলের শেষের মধ্যেও তুমি কোনো মূর্তি হ্যাঁ, করেছিলে? 1 পয়েন্ট সরি 5 মানে সে 5 যেটা স্কেল হয়, হ্যাঁ। সেই স্কেলের 5 মানে উপর থেকে ৫ টা যে ডট হয়, হ্যাঁ। ওই ডটের মধ্যে আমি পেন্সিলের মানে মুখে মা ও শিশুর একটা ভাস্কর্য খোদাই করেছিলাম। তো ওই সময়ে ভাবনা চিন্তা ছিল যে দুর্গা, সবাই দুর্গাই বানাচ্ছে। তো আমি ইটভাটায় নিয়ে একবার স্টাডি করতে গিয়েছিলাম। তো যখন আমি ইটভাটায় যখন আমি ওই মহিলাদের যখন আমি ড্রয়িং করছি, তো তখন আমি দেখলাম যে তাদের যে জীবনের যে সংগ্রাম, তাদের যে জীবনের যে যুদ্ধটা, হুম। মানে তাদের প্রতিদিনের যে খাবার বা আশ্রয়, মানে একটা বাড়ি ঘরের জন্য তারা কতটা পরিশ্রম পরিশ্রম করে। করছে। সেই পরিশ্রমটা কোথাও গিয়ে আমার কাছে মনে হয়েছে তারা মানে কি বলবো এই পরিবেশের সাথে এই মানে এই জগতের সাথে তারা কতটা নিজেকে যোদ্ধা হিসেবে পারদর্শী হয়ে করে তুলেছে। তো সেই জায়গাটা আমাকে খুব আঘাত করে তোলে। তো আমি তখন মনে ভাবি যে দুর্গা যদি হয়, যে মাটির প্রতিমা যে মানে দুর্গা যাকে আমরা পুজো করি, হ্যাঁ। তিনিও যেমন দুর্গা। আর মাতৃরূপে যে সন্তানকে বড় করছে বা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রতিদিন যে লড়াই করছে, তিনিও হচ্ছে দুর্গা। তিনিই তো আসল ভগবান। আসল ভগবান। তো সেই সময় আমি এই মানবরূপী ভগবান, মানে যারা ইটভাটায় যারা কাজ করছে, তাদের হচ্ছে আমি ওই মূর্তি আরকি খোদাই করি পেন্সিলের মধ্যে। এবার পেন্সিলের মধ্যে কেন করলাম? কারণ হচ্ছে আমাদের সমাজ হচ্ছে মানে শিক্ষিত সমাজ। তো সেই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা হচ্ছে তার পেন বা হচ্ছে কলমের জোরে তাদের হচ্ছে লেখার ভঙ্গিমার মাধ্যমে তাদের হচ্ছে
কলাটাকে মানে তাদের ভেতরের যে এটা শক্তিটা বা তার ভেতরে যে ভাষাটাকে সেটাকে যেমন প্রকাশ লিখে যেমন করেছে। প্রকাশ করে। তো আমি ভাবলাম যে আমি শিল্পী হিসাবে আমারও কর্তব্য, যেহেতু আমি পেন্সিল নিয়ে ছোটবেলা থেকে আঁকিবুকি করার মাধ্যমে আমার যাত্রাটা শুরু হয়েছে, তো তাহলে পেন্সিল দিয়ে আমি শুরু করি এই দুর্গার মানে কি বলবো একটা রূপ। তো সেই তারপরে আমি ওই পেন্সিলের মধ্যে আর কি খোদাই করি ওই 5 mm, হ্যাঁ, মানে যে ওটা কি উচ্চতা কোনো বিশিষ্ট রকম আলাদা কোনো টুলস দুর্গা। আছে না কিছু কি দিয়ে করেছো? এই মূর্তিটা আমি যখন করি প্রথম দিকে আমার কাছে কোনো টুলস ছিল না। তো সেই সময় ব্লেডকে আমি একদম শার্প করে কণাটাকে আমি কাটি। তো কেটে আমি ওটাকে মূর্তি বানাই, মানে কার্ভিং শুরু করি, মানে কাটিংটা শুরু করি। আর হচ্ছে আরেক ছিল একটা মানে পাখির ছুঁচ, একদম ছোট যে ছুঁচগুলো হয় যেগুলো দিয়ে জামা কাপড় সেলাই করা হয়, ওই হ্যাঁ, হ্যাঁ। ছুঁচ দিয়ে, মানে যেগুলো খুব নিখুঁত কাজ ছিল ওগুলো ছুঁচ দিয়ে আমি করতাম, ছুঁচ আর ব্লেডের ফালি দিয়ে। পরে আমি গিয়ে সার্জিক্যাল ব্লেড, যেটা হচ্ছে অপারেশনের সময় আমাদের কাজে লাগে, যে ব্লেড গুলো ডাক্তাররা ইউজ করে, সেই ব্লেড আমি ইউজ করি এই মূর্তি বানানোর জন্য। কারণ ওর পয়েন্ট বা জাস্ট মুখটা যেটা থাকে খুব শার্প, তো সেটা দিয়ে খুব ইজিলি খুব সুন্দর মূর্তি করা যায়। তো পরে গিয়ে আমি টুলস ইউজ করি, সার্জিক্যাল ব্লেড, ছুঁচ আর ব্লেড। এটা হচ্ছে আমার মেন অস্ত্র ছিল আর কি। মানে এই রেকর্ড বানানোর যে সমস্ত কাজগুলো আমি করেছি চক বা আপনার কি বলে পেন্সিলের উপর, এভাবে আর কি আচ্ছা, এই কন্টিনিউ। যে রেকর্ড গুলো তোমার নিয়ে গিয়ে ওরা ওই গিনেস বুকে উঠিয়েছে, হ্যাঁ, এর জন্য কোনো রকম পয়সা বা কিছু দিয়েছে? না সেভাবে তো কোনো টাকা পয়সা পাওয়া যায় না। কিন্তু ওখানকার আমাদের আমাদের ওখানকার যারা আছে, মানে ধরুন পঞ্চায়েত গ্রামের যারা আছে, হুম। ওনারা কিছুটা হেল্প করেছে আমায়। আচ্ছা, মানে কিছু টাকা পয়সা দিয়ে হ্যাঁ, কিছু কিছুটা করে। সাহায্য করেছে। কিন্তু ওরা যে নিয়ে গেল কিছু তো হেল্প করা উচিত ছিল, সরকারের তরফ থেকে তো কিছু করেনি। সরকারের থেকে তো কোনো সেভাবে হেল্প আসেনি এখনো পর্যন্ত। বলছি তোমার হুম। স্কুল লাইফটা কেমন ছিল? এমনি আর পাঁচটা সাধারণ ছেলের মতনই ছিল না আলাদা কিছু ছিল? দেখুন, মানে আমি স্কুল লাইফটা আমার সম্পূর্ণ আলাদা। মানে আলাদা বলতে আমি একটা জিনিস নোটিস করেছি, আমি এখন নিজে টিচার আর সেই সময় আমি স্টুডেন্ট ছিলাম। তো এই দুটোকে যদি কম্পেয়ার করা যায়, আমি অ্যাকচুয়ালি ছিলাম ব্যাক বেঞ্চার, মানে আচ্ছা। পিছনের সারির স্টুডেন্ট ছিলাম আমি। তো আচ্ছা। জানলার সাইডে বসতাম, স্কুলে হচ্ছে দুষ্টুমিটা একটু বেশি করতাম, অঙ্কের টিচারকে জ্বালাতন করতাম। তার জন্য মানে প্রত্যেকদিন শাস্তি মিলতো, হ্যাঁ। ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকা, বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকা। তো এটা ছিল প্রথম দিকের হচ্ছে আমার জার্নি। হুম। পরে যখন আমি টিচার হলাম এবং আমি এটা উপলব্ধি করলাম যে যে টিচার সে দুটো মানুষকে মনে রাখে। একটা হচ্ছে ক্লাসের হচ্ছে সব থেকে ফার্স্ট টপ, বেঞ্চে হ্যাঁ ফার্স্ট বেঞ্চ মানে আর যে লাস্ট টপার, বেঞ্চ। আর যে হচ্ছে লাস্ট বেঞ্চ, যে লাস্ট বেঞ্চে বসে দুষ্টুমি করে, তাকে কিন্তু টিচার মনে রাখে। তো আজও পর্যন্ত মানে আমি যখন স্কুলের আশেপাশে আমি যখন যাই বা টিচারদের সাথে আমি কথা বলি, হুম। তখন আমাকে আর দ্বিতীয়বার আমাকে পরিচয় দিতে হয় না যে আমি স্কুল লাইফে কেমন ছিলাম বা আমার নাম কি। টিচার আজও পর্যন্ত আমার নাম মনে রেখেছে এবং আমি কতটুকু কি করছি না করছি তারা প্রত্যেক নিয়ত আমাকে ফলো করছে। তো এইটা আমার খুব ভালো লাগে। তো সেটা। আমি সমাজকে এটাই আমি বলতে চাই হুম। যে হয় খুব ভালো মানুষ হও আর নাহলে একদম এমন একটা জায়গায় পৌঁছো যাতে তোমাকে মানে খারাপ দিক থেকে নাহলে ভালো দিক থেকে চিনবো, মাঝখানে থেকে কোনো লাভ নেই। কারণ যারা হচ্ছে মাঝখানে থাকে তাদের মানুষ কিন্তু কেউ মনে রাখে না। তাই ভিড়ে নয়, নিরে থাকো। হ্যাঁ। তো এইভাবেই আর কি ওই স্কুল লাইফের জার্নি শুরু হয়। আচ্ছা, স্যাররা বিশেষ করে মনে রেখেছে এই রেকর্ডটা হওয়ার পরে বিশেষ করে মনে রেখেছে হ্যাঁ, তার এটাই না তার আগেও মানে আমাকে স্যার চিনতো, যেহেতু দুষ্টুমিটা একটু ভালো বেশি লেভেলে করছে। করতাম। তো সেহেতু আমাকে চিনতো যে হ্যাঁ, এই স্টুডেন্টটা তো স্কুলে ডিস্টার্ব করতো। আর প্রত্যেকটা মানে আমার বাংলা টিচার থেকে শুরু করে ইংলিশ টিচার, অঙ্কের টিচার তো যখন আসতো মানে ওনাকে তো বিরক্ত করে আমি পুরো করে দিতাম, আহ, নাজেহাল অবস্থা করে দিতাম। কিন্তু প্রত্যেকটা টিচার মানে কিছুটা মনে থাকতো। তারপর যখন রেকর্ড করলাম অনেকটা পরিমাণ তখন তারা চিনে গেল যে পেপারে যখন ছবি আসছে বা পেপারে আমার সম্বন্ধে লেখা হচ্ছে। হ্যাঁ, তো সেই সময় আরো বেশি আমাদের স্কুলের মধ্যে একটা হলো যে আচ্ছা এই স্টুডেন্ট আমাদের স্কুল থেকে পাস আউট করেছে, আমাদের স্টুডেন্ট ছিল আমাদের স্কুলের প্রাক্তন। তো তারপরে স্কুলেও আমাকে ডেকেছে বহুবার, টিচারদের সাথে আমি গিয়ে কথা বলেছি। তো কোনো প্রোগ্রামে ডাকা হয়েছে, স্কুলের প্রোগ্রামে ডেকেছে? হ্যাঁ, স্কুলের প্রোগ্রামে মাঝে মধ্যে আমাকে ডাকে, কিন্তু আমি সবসময় আসতে পারি না, যেহেতু আমি এখন ছত্তিশগড়ে আর্টের টিচার হিসাবে এখন আমি একটা স্কুলে জব করছি। তো আচ্ছা। সেই জন্য সবসময় আসা হয় না। কিন্তু যোগাযোগ আছে, মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম হলে যখন আমি বাড়িতে আসি তখন চেষ্টা করি স্কুলের যে কোনো প্রোগ্রামে যাওয়া আসা করার। তো যাই আর কি মানে আমি মাঝে মধ্যে। অনেকটাই সৌভাগ্য যে আজকে দাদার মোটামুটি টাইমটা, মূল্যবান সময় আমি পেয়ে গেছি। তো না, অনেক আমার ধন্যবাদ। খুব ভালো লাগছে যে আপনাদের সাথে আমি আসতে পেরেছি বা এরকম একটা মানে কি বলবো প্ল্যাটফর্মে এসে আপনাদের সাথে কথা বলতে পারছি এবং মানুষের সামনে আপনারা এই জিনিসগুলো তুলে ধরছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন রকমের পুজো মণ্ডপে থিমের ডিজাইন দিয়েছো,
দুর্গাপুজো বা আদার্স কোনো পুজোতে? আমি যখন শান্তিনিকেতনে যখন পড়াশোনা করতাম, হ্যাঁ। কলা ভবনে যখন পড়াশোনা করতাম, তো তখন আমি সিনিয়র যারা আমাদের দাদা ছিল তাদের সাথে আমি প্রথম আর কি পুজো মণ্ডপে কাজ শুরু করি। তো সেখানে মানে আমার প্রথম হাতে খড়ি কিভাবে একটা বড় প্রজেক্ট কাজ করা হয় বা একটা থিম কি করে করতে হয়। তো সেই সময় আর কি করি। তো তারপরে যখন আমি পাস আউট করলাম, করার পরে আমাদের গ্রামে কালীপুজোর সময় আমি একটা পুজো মণ্ডপের থিম করি, অশোক স্তম্ভ। তো সেখানে অশোকের যে একটা লায়ন যে আছে, স্কাল্পচার আছে, হ্যাঁ। সেটাকে বেস করে এবং তার অশোকের যে সমস্ত যে সমস্ত চাকা বা সেই সব মূর্তি, সেইগুলোর উপরে আমি একটা পুজো মণ্ডপের থিম করি। এই আইডিয়া তারপরে গুলো কোথা থেকে এলো? এই আইডিয়া গুলো মানে যেহেতু এখন মানে কি বলবো, ইন্টারনেটের যুগ, হ্যাঁ। ইন্টারনেটে আমি দেখলাম যে এরকম এরকম আহ, এখনো পর্যন্ত কাজ হয়নি এবং এটা ইউনিক একটা হতে পারে। তো সেই সময় আমি আর কি ওই অশোকের যে ওই ওই থিমটাকে চুজ করি যে অশোক বা অশোক যে সম্রাট ছিল, তো অশোকের যে সমস্ত স্কাল্পচার, সেই সময় যে সমস্ত মানে মূর্তি, পেন্টিং, সেইগুলোকে আর কি পুজো মণ্ডপের মধ্যে থিমের মাধ্যমে তুলে ধরি। তো সেইটা গ্রামের মধ্যে প্রচুর সাড়া ফেলে এবং গ্রামে যখন আমি করি, হুম। গ্রামের লোক তো থিম গতানুগতিকে মানে অভ্যস্ত না, তারা না। হচ্ছে এই দুথাক প্যান্ডেল, তার মধ্যে সোলার একটা ডিজাইন, হ্যাঁ। এইভাবেই অভ্যস্ত। যখন আমি গ্রামের মধ্যে প্রথম যখন থিমের যখন ওই প্যান্ডেলের কাজটা করি, তখন তারা অবাক যে হ্যাঁ, এইভাবেও প্যান্ডেল হয় বা এইভাবেও থিমকে দেখানো যেতে পারে। তো তাদের মধ্যে একটা মানে কি বলবো, নতুনত্ব একটা ছোঁয়া লাগে এবং সেইটা গ্রামের মধ্যে প্রচুর সাড়া ফেলে। তো সেই প্যান্ডেলটা আমি করে গ্রামের মধ্যে প্রচুর পরিচিতি লাভ করি এবং গ্রামের মানুষ এক ঝটকায় চিনে যায়, আচ্ছা এর ছেলে এই প্যান্ডেলটা করেছে। আচ্ছা। তো আমার ফ্যামিলিরও একটা পরিচয় পরিচয় ঘটে আমার সাথে সাথে। তো এইভাবেই আর কি শুরু। আচ্ছা, পরিবারের সদস্য সংখ্যা কি আছে? আমি, আমার বাবা, মা আর বোন। আচ্ছা। বোনের লকডাউনে বিয়ে হয় এবং আমার বাবা হচ্ছে রাজমিস্ত্রি লেবার, উনিও একজন আর্টিস্ট। এবং আর্টিস্ট মানে হচ্ছে আমি মনে করি যে আহ, মানে এই আমাদের যে আশেপাশে যে সমস্ত মানুষ বা প্রত্যেকটা কীট পতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আর্টিস্ট। আমার ধরো মা যে রান্না করছে, তো রান্নাও কিন্তু একটা আর্ট। হ্যাঁ, সেই ঠিক আছে, রান্নাটা কিন্তু সবাই পারবে না। সেটা হ্যাঁ সবাই পারবে না। একটা হচ্ছে বাবুই পাখি, তারাও কিন্তু একজন আর্টিস্ট। একটা সরু সরু গাছের মানে কি বলবো শিকড়, হ্যাঁ বা পাতা, সেইগুলোকে দিয়ে সুন্দর একটা ঘর বানায়। তো হ্যাঁ। পৃথিবীতে মানে মানুষ, পশু পাখি, জীব জন্তু, আমি মনে করি তারা প্রত্যেকটাকে একটা আর্টিস্ট। তো সেই আর্টের জার্নি আমরা কিন্তু অনেকেই মানে কি বলবো দেখেও দেখি না, কিন্তু আমাদের পৃথিবীতে যা কিছু এক্সিট করছে বা আশেপাশে যা কিছু আমরা দেখছি, যদি আমরা সেই আর্টের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীতে যা কিছু এক্সিট করছে সবকিছু কিন্তু এক একটা আর্ট ওয়ার্ক এবং যারা এগুলো বানাচ্ছে তারা একজন আর্টিস্ট। যে সমস্ত দেবদেবীদের মূর্তি আমরা পুজো করছি ঠাকুর ঘরে, তাকে দেবীর আসনে বসিয়ে, সেটাও কিন্তু একটা আর্টিস্ট তৈরি করছে। ভগবান সবার মধ্যে কিছু না কিছু পাঠিয়েছে। অবশ্যই, মানে আর্ট ছাড়া পৃথিবী এক সেকেন্ডও চলতে পারে না। যখন হচ্ছে আর্ট বন্ধ হয়ে যাবে, মনে করবে যে পৃথিবী থমকে যাবে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা খুব ভালো ছিল না। একদমই না। তো রাজমিস্ত্রি কাজ করে বলছো হুম। যে তোমার বাবা কাজ করে। হুম। তো এই যে তোমার জার্নিটা যে ছিল, কি মসৃণ ছিল না অনেক বাধা বিপত্তি এসেছে? অনেক বাধা বিপত্তি ছিল। প্রথম যেটা বাধা ছিল সেটা হচ্ছে মানে আর্থিক, আর্থিক যে ব্যাপারটা, হুম। সেইটা হচ্ছে একটা বিরাট বড় একটা আমার কাছে পাহাড় সমান একটা মানে সমস্যা হয়ে দাঁড়ায়। যে আমি আর্টটাকে নিয়ে যে প্র্যাকটিস করব, আর্টে একটা বিশাল হিউজ পরিমাণ খরচা আছে। যেমন হচ্ছে একটা ক্যানভাস কিনতে গেলে তার খরচা, একটা কালার কিনতে গেলে তার একটা খরচা, একটা মানে তুলি কিনতে গেলে তার একটা খরচা, একটা পেপারের খরচা, একটা আমি যে টিচারের কাছে শিখছি তার একটা মাইনে। তো এই সমস্ত কিছু যদি মিলে যদি ধরা যায় বা দেখা যায়, হুম। তাহলে দেখা যাবে যে হিউজ অনেকটা পরিমাণে খরচ। একটা খরচা থাকে একটা আর্ট ওয়ার্ক বানানে এই তৈরি করার জন্য বা একটা আর্টিস্ট হতে গেলে তার একটা হিউজ পরিমাণ খরচা লাগে। তো সেই খরচাটা আমার ফ্যামিলির পক্ষে ওই সময় টানাটা বিশাল একটা মানে সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়ায়, মানে সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেই সময়ে আমার ওখানকার যে বিধায়ক আছে, তো উনি আমাকে প্রচুর সাহায্য করেছেন। আমি যখন শান্তিনিকেতনে পড়াশোনা করছি, তার খরচা সমস্ত উনি করেছেন, প্রোভাইড করেছেন। বা মানে মাস্টার ডিগ্রি যখন আমি পড়ছি, মানে আমার শান্তিনিকেতনে ৬ বছরের যে পড়াশোনা, গ্র্যাজুয়েশন ৪ বছর এবং মাস্টার ডিগ্রি ২ বছর। সেই সমস্ত খরচা পুরোটা বহন করেছেন আমাদের বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন। তো ওনার মানে কি বলবো সাহায্য আমার কাছে মানে আমি মনে করি যে এটা আমার কাছে অতুলনীয়। হ্যাঁ অতুলনীয়। ওই মানুষগুলো না থাকলে, ওই মানুষগুলোর সাহায্য না থাকলে আজকে আচ্ছা, এই সুরজিৎ সাহায্যগুলো সুরজিৎ হতো না। রেকর্ডের আগে করেছিল? হ্যাঁ, রেকর্ডের আগে করেছিল। তারপরে তো রেকর্ড।
না হলে আমি ওই রেকর্ডের মানে কি বলবো আশেপাশেও হয়তো পৌঁছতে পারতাম না। কারণ আর্ট কি জিনিস বা আর্ট কিভাবে হয় সেটা আমি কিছুই জানতাম না সেভাবে। হ্যাঁ, ছবি দেখতাম, প্র্যাকটিস করতাম, মূর্তি তৈরি করতাম। কিন্তু মূর্তিটা কিভাবে করলে আরো সুন্দর লাগবে, মূর্তির যে পারফেক্ট একটা শেপ, সেটাকে যদি আমরা পড়াশোনা করে যদি তৈরি করি, তার মধ্যে যে আর্টিস্টিক ফর্মটা দেওয়া যায় বা সে আর্টিস্টিক যে লুকটা দেওয়া যায়, সেটা আমরা যদি না জেনে করি সে কিন্তু সেটা প্রকৃত আর্ট কিন্তু হবে না। হ্যাঁ, আমরা এটা এটা জানি যে ভেতর থেকে যে সত্তাটা জাগ্রত হয় সেটাই কিন্তু হচ্ছে রিয়েল আর্ট। হুম, হলেও কিন্তু আর্টের একটা প্রকৃত একটা ইয়ে আছে, মানে একটা নিজস্ব একটা সত্তা আছে, নিজস্ব একটা ফর্ম আছে, নিজস্ব একটা রূপ আছে, নিজস্ব একটা রং আছে, একটা একটা অনুভূতি আছে। তো সেই জিনিসগুলো আমি কখন শিখলাম, যখন আমি শান্তিনিকেতনে গেলাম। শান্তিনিকেতনে যখন প্রচুর বড় বড় স্কাল্পচার দেখলাম, রামকিঙ্কর বেজ, নন্দলাল ঘোষ, বিনোদ বিহারী, যখন আমি কাজ দেখলাম, দেখার পর কোথাও গিয়ে আমার কাজের যে এ, বিষয়টা, হুম, সেটা আরো গিয়ে কোথাও গিয়ে যেন কাজের স্পিডটাকে আরো বাড়িয়ে যায়। কারণ হচ্ছে তাদের কম্পোজিশন সেন্স, তাদের কালার, তাদের সাবজেক্ট, তাদের দেখার যে দৃষ্টিভঙ্গি, হুম। সেটা সম্পূর্ণ আলাদা ছিল। কারণ আমি এক ধরনের প্র্যাকটিসের মধ্যে গতানুগতিক নিজেকে ব্যস্ত রেখেছিলাম, সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে একটা আর্টিস্টিক লুক দেওয়ার চেষ্টা করলাম আমার আর্ট বা আমার আর্ট ওয়ার্কের মধ্যে। এইভাবে আর কি শুরু হয় ওর জায়গাটা। তোমার এই পুরো জার্নিতে তুমি নিশ্চয়ই হুম। অনেক রকম অনেক জায়গাতে যে এক্সিবিশন করেছো। দেশ এবং দেশের বাইরেও অনেকগুলো এক্সিবিশন করেছি। আচ্ছা। আমাদের ইন্ডিয়ার মধ্যে যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, এগুলোতে আমি প্রচুর এক্সিবিশন করেছি। এবং কলকাতায় একাধিক এক্সিবিশন করেছি, গ্রুপ এক্সিবিশন বা এরকম যে মানে নানা রকম সংস্থা থেকে যে এক্সিবিশন গুলো করায় সেগুলো করেছি। এবং দেশের বাইরেও যেমন ইস্তাম্বুল, বাংলাদেশ, নেপাল, এখানে আমি এক্সিবিশন করেছি এবং সেগুলো প্রচুর সাড়া ফেলেছে। এবং কিছু কাজ ওখানে আমার বিক্রিও হয়েছে। তো তার ফলে কি হয়, কাজগুলো বিক্রি হওয়ার ফলে কিছুটা কাজটার কাজ করার জন্য যে রং বা পেপারের যে খরচা সেটা কোথাও উঠে আসে। তো কাজ করার এনার্জিটা আরো গিয়ে দ্বিগুণ এক্সিবিশনের মাত্রায় বেড়ে যায়। অ্যাকচুয়ালি মূল অর্থটা কি, কেন করা হয়? এক্সিবিশন হচ্ছে ছবিকে প্রদর্শন করা মানুষের সামনে। কারণ আচ্ছা। প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা ধরনের প্রত্যেকটা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে কাজ করছে। তো হুম, সেই কাজগুলো শুধু করলেই তো হবে না, মানুষের সামনে তুলে ধরতে হবে হুম। যে এইটা, এই কাজটা এই সময় চলছে, কন্টেম্পোরারি যে কাজগুলো চলছে মানুষের সামনে তুলে ধরতে হবে যে এই কাজটা আমি করছি। তো কোথাও গিয়ে সেই দেখানোটাও একটা দরকার। আর্ট আর্ট বা আর্টিস্টকে দেখানো দরকার যে এই কাজটা এই সময়ে চলছে এবং এই কাজটা এই কারণে করছি। তো সেই জন্যই হচ্ছে এক্সিবিশনটা, মানে মানুষের দেখানো হয় সামনে এবং তুলে ধরা আর যে ওখানে ওইগুলো কাজটা। বিক্রিও হচ্ছে। হ্যাঁ, সেগুলো হয় এবং সেইগুলো হচ্ছে ছবির গুণগত মান। ঠিক আছে? যারা আসছে বায়ার্স, তারা সেটাকে দেখছে, দেখে পছন্দ হচ্ছে এবং সেই পছন্দ অনুযায়ী সেইটা মানুষ আর নিচ্ছে হাইয়েস্ট আর কি। তোমার কোনো একটা ছবি যে কত টাকায় বিক্রি হয়েছে? এখনো পর্যন্ত দেখো, আমি তো এখন প্র্যাকটিসের সবেমাত্র শেষ করেছি। আচ্ছা। এখন স্কুলে একটা আর্টের টিচার আছি। তো আমার এখনো পর্যন্ত হাইয়েস্ট ছবি ৩৫,০০০ টাকায় বিক্রি হয়েছে। মানে একটাই ছবি। একটাই ছবি ৩৫,০০০ টাকায় বিক্রি হয়েছে এবং প্রচুর ছবি বিক্রি হয়েছে। ১০,০০০, ৫,০০০, ওইগুলো অনেক স্টুডেন্ট যখন আমি ছিলাম কলা ভবনে তখনও আমার ছবি বিক্রি হয়েছে দু একটা। তো সেগুলো ওরকম পেয়েছি। তো হাইয়েস্ট বলতে এখনো পর্যন্ত ৩৫,০০০ টাকা একটা ছবি বিক্রি হয়েছে। তোমার কাছে শিল্প মানে কি? শিল্প মানে, তো হুম। এটা একটা ছোট শব্দ হলেও হ্যাঁ। একটা বিরাট বড় অর্থ বহন করে। তার আচ্ছা। কারণ হচ্ছে শিল্প কি বা কাকে বলে যদি আমরা জানতে চাই, হুম। তাহলে আমাদের চলে যেতে হবে একদম প্রথম, মানে মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা চিত্র থেকে। আচ্ছা। মানে আর্ট এমন একটা জিনিস, মানুষ যখন কথা বলতে পারতো না, সেই কথা বলার ভাষা হচ্ছে আর্ট। আজকে আমরা যে আর্টটা দেখছি, প্রথম সময়ে যদি সেই আর্ট আমরা দেখি, যে আর্ট কেন সৃষ্টি হয়েছে, কি জন্য সৃষ্টি হয়েছে, যদি আমরা সেই প্রথম দিকে যদি একদম পিছিয়ে যাই, তাহলে দেখবো যে মানুষ যখন কথা বলতে পারতো না, তাদের কথা বলার ভাষার যে মূল মন্ত্র ছিল সেটা আর্ট। একটা গুহার চিত্রে তাদের রক্ত, তাদের যে কালো কাঠ কয়লা বা পাথর দিয়ে তারা গুহার দেয়ালে কিন্তু ছবি আঁকতো। ছবি আঁকার মাধ্যমে তাদের মনের মধ্যে যে ভাবনা চিন্তা, একটা মানুষকে আরেকটা মানুষ বুঝিয়ে দিত যে এইটা আমি বলতে চাইছি। তখন তো মানুষ কথা বলতে পারতো না, তখন মানুষ মানে বনের মধ্যে বসবাস করতো, গুহার দেয়ালে ছবি আঁকতো বা মানে জন্তু জানোয়ারকে ধরে সেটাকে খাওয়া দাওয়া করতো, গাছের ফল করতো, খাওয়া দাওয়া করতো। সেই সময় মানুষের কিন্তু মূল ভাষা ছিল, মূল মন্ত্র ছিল কিন্তু এই আর্ট। সেই সময় থেকে আজকে এই সময় পর্যন্ত যদি দেখা যায় আর্টের ক্রমবিবর্তন কিভাবে ঘটেছে, ধীরে 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 আর্টটাকে কিভাবে মানুষ কাজে লাগিয়েছে। যদি আমরা তারপরে যদি দেখি প্রস্তর যুগ, প্রস্তর যুগে মানুষ কি করেছে, পাথরকে সার্ভ করে সেটাকে অস্ত্র অস্ত্র বানানো তৈরি করে। শিখিয়েছে।
তারপরে কি শুরু হয়েছে চাকা, তারপরে চাকার যখন যুগ এলো, চাকা থেকে শুরু হলো গাড়ি। তো তারপরে কি হচ্ছে, সৃষ্টি হয়েছে এই সমস্ত আর্টের সৃষ্টি হয়েছে, তারপর দেবী দেবতা এসেছে, ঠিক আছে। তো ধীরে 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 এইভাবে আর্টের কিন্তু এই জার্নিটা কিন্তু চলে আসছে। আজকে যে আর্টটা দেখছি, এই আর্টের পিছনে যদি আমরা দেখি যে অজন্তা ইলোরা, তারপরে হচ্ছে আপনার ধরুন কোণারকের সূর্য মন্দির, নানা রকম এই ভারতবর্ষের যে স্থাপত্য কলা, নটরাজের মূর্তি, সেই সময় এত কিছু মানে মিডিয়াম তখন মানে না জানা সত্ত্বেও তখনকার মানুষরা এই সমস্ত জিনিস বানিয়ে দিয়েছে। আজকে যে জিনিসগুলো বানানো অনেক কঠিন। যদি আমরা এতে দেখি অজন্তা, দেখবেন মানে কত, মানে একটা পাথরকে, একটা বড় পাথরকে ওই রকম ভাবে কার্ভিং করে উপর থেকে ধীরে 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 কার্ভিং করে কিভাবে একটা মূর্তি, একটা মন্দির বানানো কত মুশকিল কাজ। সেটা হুম। কিন্তু সেই সময় কোনো উন্নত মানের মেশিন ছিল না। আজকে ধরুন রাম মন্দির তৈরি হচ্ছে, এত উন্নত মানের মেশিন আছে, সেগুলোকে আলাদা করে কাটিং করা হচ্ছে, সেগুলো কাটিং করে পিস পিস বসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ। সে সময় কিন্তু উপর থেকে কার্ভিং করে কিন্তু বানানো হয়েছে, যেটা হচ্ছে কৈলাস টেম্পল, অজন্তায় অবস্থিত। হ্যাঁ। তো তারপরে যে গুহা চিত্রগুলো, সেই সময় মানুষের কিন্তু এত লাইট ছিল না, তখন তারা কি করতো, মশাল ওই ব্যবহার মশাল করে। ব্যবহার করতো, গুহার মধ্যে তারা হচ্ছে ছবি আঁকতো। কখনো কখনো গুহার ভেতরে জলকে প্রবেশ করিয়ে দিত, জলে সূর্যের লাইটটা পড়তো, সেই সূর্যের লাইটটা দেওয়ালে কিরণ দিত, হুম। তার মাধ্যমে তারা হচ্ছে কালারফুল পেন্টিং বানাতো। না হলে আপনি ধরুন একটা মানে ওপরে একটা কোনো একটা পেন্টিং বানাচ্ছে, যদি আমরা মশালটা ধরে রাখি, তাহলে তার যে মশালের যে শিখাটা, সেটা কিন্তু কালো করে দিতে পারে, পুরো হ্যাঁ। পেন্টিংটা খারাপ করে দিতে পারে। সেই জন্য তারা কত মাথা খেলিয়ে কিভাবে তারা কাজে লাগিয়েছে, গুহার ভেতরে জল প্রবেশ করিয়ে দিত, জল ভর্তি করে সূর্যের কিরণটা যখন প্রথম সূর্যের লাইটটা যখন জলে জলে পড়বে পড়তো, সেটা রিফ্লেক্ট সেটা করে রিফ্লেক্ট হয়ে ওপর দেওয়ালে থেকে। লাগতো, এবং সেই দেওয়ালে কিন্তু আলোর একটা প্রতিবিম্ব তৈরি হতো, সেইখান থেকে তারা কিন্তু ছবি আঁকতো। এবং সেই ছবিগুলো কত স্কিলফুল, যদি আমরা আজও যদি গিয়ে দেখি ভীমবেটকা বা হচ্ছে আপনার নানা রকম যে গুহা চিত্রে, এখনো প্রচুর গুহা চিত্র ভাস্কর্য দেখতে পাই, সেগুলো দেখলে বোঝা যায় যে ওই সময় জিনিসগুলো হয়ে গেছে, ডান্সিং গার্লস থেকে শুরু করে আজকে যে সমস্ত মূর্তিগুলো দেখছি। তো সেই সময় আর আজকের সময় যদি দুটোকে যদি কম্পেয়ার করা যায়, হুম। দেখা যাবে তখনকার মানুষ অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করার মাধ্যমে তারা এই সমস্ত কাজ করে গেছে, কিন্তু সেগুলো কোনোদিন এক্সিবিশন করেনি কখনো। আজকে আমরা ধরুন একটা কলকাতার বুকে এত এক্সিবিশন হল আছে, বা দিল্লি এবং দেশের নানান প্রান্তে আর্টকে দেখাচ্ছে, কিন্তু মানুষ তখন সোয়াব করতো না। তখন কিন্তু মানুষ বা শিল্পী যে পূজা, সেটা হচ্ছে আর্ট। তারা শিল্পটা এই কারণেই করতো, তারা এটা মনে করতো যে কোথাও গিয়ে আমরা যদি ভগবানের প্রকৃত রূপ যদি দেখাতে পারি, সেটাই হচ্ছে আমার প্রকৃত সাধনা এবং প্রকৃত রূপ। তাই জন্য আমি মনে করি যে জীবন একটি সাধনা, সাধকের মতন সাধ্যকে খুঁজে বেড়াও। কারণ এই যে জার্নি, আমাদের আর্ট, কেউ হয়তো সাহিত্য নিয়ে করছে, কেউ ক্রিকেট, কেউ ফুটবল, বা কেউ নানা রকম মানে সাবজেক্টের উপর যারা যারা যে জার্নিটা শুরু করেছে, তো তাদের মূল মন্ত্র বা মূল ফোকাস থাকে যে আমি লক্ষ্যে পৌঁছাবো, হুম। ঠিক আছে। সেই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত মানুষ কিন্তু হাল ছাড়ে না। তো সেই জন্যই মানে আমার এটা মানে নিজের একটা মনে হয় কোথাও গিয়ে, যে আমার এই মূল মন্ত্রটা আমি সবসময় ক্যারি করি, যে জীবন একটি সাধনা, সাধকের মতন সাধ্যকে খুঁজে বেড়াও। যেমন আমি এখনো পর্যন্ত চেষ্টা করি নতুনত্ব কিছু মানুষের সামনে তুলে ধরা, বা নতুন কিছু সৃষ্টি করা। তো সেই কারণে আমি কন্টিনিউ করি, এবং আমি আমার যারা আশেপাশে বন্ধু বান্ধব আছে, যারা বাচ্চা ইয়া আছে, তাদের আমি এই জিনিসটা বলি যে তোমরা সৃষ্টি করো, কারণ সৃষ্টির মতন আনন্দ, সৃষ্টির মতন সুন্দর, সৃষ্টির মতন সুখ আর পৃথিবীতে কিছু হয় না। চকের মধ্যে বা পেন্সিলের মধ্যে হুম। যে মূর্তিগুলো তৈরি করেছিলে, হুম। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আর হুম। কেউ এরকম করে? তোমার জানা উম, আছে? আমার জানা তো সেরকম নেই, হয়তো আছে, মানে আমার জানা নেই, কিন্তু অনেকেই হয়তো করে। কিন্তু মানে যখন আমি এই মূর্তিগুলো করি চকের মধ্যে, যখন করে আমি যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জন্য আমি করি, তখন দেখি যে একজন ভদ্রমহিলা ইংল্যান্ডের, উনি টোটাল 75টি ভাস্কর্য খোদাই করেন। আচ্ছা। তারপরে আমি যখন ৩৬৫ জন মনীষীর ভাস্কর্য খোদাই করে যখন আমি ওখানে করি, নাম যখন আমি আমার রেকর্ডে এতে তুলি, তখন দেখি এখনো পর্যন্ত আমার যে রেকর্ড, সেটা এখনো পর্যন্ত হাইয়েস্ট রেকর্ডের মধ্যে আছে। আচ্ছা, ওটা আমরা কোথায় দেখতে পাবো? ওটা গুগলে আপনি সার্চ করলে, আমার নাম সার্চ করলে দেখতে পাবেন, সুরজিৎ অধিকারী। আচ্ছা। দিয়ে ওখানে দেখবেন যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, এবং সেই সার্টিফিকেটের মধ্যে লেখা আছে কতগুলো ভাস্কর্য আমি খোদাই করেছি। বা ওখানে আপনি ভিডিও দেখতে পাবেন আচ্ছা, কাজে। ভিডিওর মধ্যে কাজগুলো হ্যাঁ, দেখানো যাবে। কাজগুলো ওখানে দেখানো হয়েছে, কারণ ওরা তো রেকর্ড দেখতে চায় যে আমি কি কাজগুলো করেছি, সেগুলো একটা প্রুফ। হ্যাঁ, সেহেতু ওরা ইউটিউবে ওরা ছেড়ে রেখেছে, সেখানে আপনি গিয়ে দেখতে পারবেন। যারা নতুন প্রজন্মে এই আর্ট নিয়ে এগিয়ে যেতে চাইছে, হুম। তাদের তুমি কি বার্তা দেবে?
তাদের আমি একটা কথাই বলতে চাই যে এখন দেখুন মোবাইলের যুগ, কারণ মোবাইল সবাই ব্যবহার করছে। মোবাইলের খারাপ ভালো অনেক কিছুই আছে। হ্যাঁ। এখন যেটা আপনি দেখতে পাবেন, মানে যারা সদ্যোজাত বাচ্চা হচ্ছে, মানে কিছু কিছু বছর পরেই তারা দেখবেন 5 বছর 4 বছর পর থেকে চশমা ইউজ করছে। তার কারণ হচ্ছে তারা প্রকৃতিকে দেখছে না। মানে সবুজ গাছপালা, নদী বা হচ্ছে আপনার সমুদ্র, আকাশ, এইগুলোকে মানে দেখা উচিত। এবং এর যে রূপ, এর রং, এর গন্ধ, এর মানে সুন্দর যে একটা, মানে কি বলবো, রূপরেখা, এইগুলোকে দেখাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যখন এই দেখাটা তৈরি হবে না, তখন মানুষ কিন্তু অটোমেটিক্যালি আর্টে ইনভলভ হবে। এবং আর্ট একটা মেডিসিন প্লাস হচ্ছে মেডিটেশন, যেটা করলে আমাদের দেখবেন অনেকে বলে যে মেডিটেশন করা দরকার, এবং মেডিটেশন করলে শরীর এবং মন এবং মানে তার ব্রেন অনেক কিন্তু ডেভেলপ হয়। তো আমি এটাই বলবো, আর্ট করলে কিন্তু ব্রেনের এক্সারসাইজ হয়। কারণ হচ্ছে একাগ্র চিত্তে আপনি কোনো একটা পেন্টিং যখন বানাচ্ছেন, তখন কিন্তু আপনার বাইরের বহির জগতে কি হচ্ছে তার থেকে আপনি সরে গিয়ে আপনার ভেতরে যে সৃজনশীলতা আছে সেটা কিন্তু আপনার খাতার মধ্যে কিন্তু লাইন বা রঙের মধ্যে কিন্তু প্রকাশ করছেন। পায়। তো সেই জন্য আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই যে ছবিটা তোমরা এঁকে দেখো। সমস্ত ভালো খারাপের মধ্যে তুমি ছবিটাকে যখন তুমি ভালোবাসতে শিখবে, তখন দুনিয়াটা তখন মনে হবে যে না, দুনিয়াটা আমি পেয়ে গেছি এই ছবি আঁকার মধ্যে। আমার যখন হয়তো কোনো সময় হয়তো মন খারাপ, হয়তো মন মন খুব ভালো, আমার সব সময়ের সঙ্গী বা সব সময়ের সাথী হচ্ছে, সেটা হচ্ছে পেন্টিং বা ছবি আঁকাটা হচ্ছে সবসময় মানে সঙ্গী। যখন আমার মন খুব খারাপ থাকে তখন পেন্টিং বানাই, তখন যখন আমার মন খুব খুশি তখন আমি পেন্টিং বানাই। তো আমি মনে করি যে আমার সমস্ত ভালো খারাপ সমস্ত কিছুটাই জুড়ে আছে এই শিল্প। তো আমি সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই, এই ফোন জিনিসটা থেকে একটু দূরে সরে এসে ছবি আঁকাটাকে, মানে কি বলবো, একটু প্র্যাকটিস করে দেখো। তাহলে দেখবে যে বাইরের সমস্ত কিছুটা তোমার কাছে অনেক সুন্দর লাগবে, অনেক মানে অনেক, মানে কি বলবো, সহজ লাগবে। কারণ এখনকার সময়ে বাচ্চারা অনেক কঠিন ভাবে অনেক জিনিসকে দেখছে, অনেক জিনিসকে উপলব্ধি করছে। যখন সে ছবি আঁকাটাকে দেখবে না, মানুষের মনটাকে পড়তে পারবে। কারণ শিল্পীরা হচ্ছে যখন ছবি আঁকে না, শুধু ছবিটা আঁকে না, ছবির মধ্যে তাদের একটা অনুভূতি থাকে, ফিলিংস থাকে। ধরুন আমি একটা মানুষকে আঁকছি, বা ধরুন আপনাকে আমি আঁকছি, আপনার মধ্যে কি রূপ আছে, আপনার মধ্যে কি মানে মনটা আছে, সেটাকে আমাকে আগে পড়তে হয়। পড়া মানে এই না যে আমি আপনাকে পুরো পড়ে ফেলতে পারছি, কারণ একমাত্র ভগবান যে মানুষের মন পড়তে পারে। আর এক হচ্ছে শিল্পী, যে হচ্ছে আপনাকে দেখে আঁকতে পারে, বা আপনার মধ্যে যে গুণগুলো আছে সেই ছবির মাধ্যমে সেটাকে ফুটিয়ে তুলতে পারে। তো সেই জন্য মানে আমি বলবো যে যখন একটা মানুষ ছবি আঁকবে না, তখন সে মানুষকে পড়তে পারবে, মানুষকে জানতে পারবে, মানুষকে উপলব্ধি করতে পারবে। আর এই উপলব্ধি হচ্ছে প্রকৃত রিয়েল আর্ট। আর এইটা যখন কেউ করবে, সে দেখবেন আনন্দের সাগরে কিন্তু নিজেকে ভাসিয়ে তুলবে। কারণ হচ্ছে আর্ট একটা হচ্ছে সমুদ্র, আর সেই সমুদ্রের জলকণা যদি কেউ একটা স্টুডেন্ট হতে পারে না, সেই জলরাশির আনন্দ সে কিন্তু উপলব্ধি করবে হাওয়া বাতাস এবং রঙের মধ্যে দিয়ে। তো এটাই হচ্ছে আমি প্রত্যেক স্টুডেন্টকে বলতে চাই যে তোমরা প্র্যাকটিস করো আর্টটাকে, নিজের একদম কি বলবো, মানে সবকিছুর সঙ্গী সাথী বানিয়ে নাও। দেখবে অনেক আনন্দ পাবে, অনেক সুখী হবে। ভবিষ্যতে তোমার কি প্ল্যান আছে? ভবিষ্যতে প্ল্যান, নিজেকে আর্টিস্ট হিসাবে গড়ে তোলা এবং নিজের কাজকে আরো ডেভেলপ করা। কিভাবে নিজের কাজটাকে আরো মানে আর্টিস্টিক লুক দেওয়া যায়, তার মধ্যে মানে কি বলবো, মানে আরো কিভাবে স্বতঃস্ফূর্ত একটা প্রাণ দেওয়া যায়। কারণ একটা জিনিসের মধ্যে যদি প্রাণ সঞ্চার হয়, যদি আমার নিজের ভালো লাগে, তবে আর পাঁচজনের কিন্তু ভালো লাগবে যারা হ্যাঁ। বায়ার্স দেখতে আসবে। তো সেই জন্য আমার ইচ্ছে যে কাজটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, সেটা সেটা জার্নি শুরু করেছি। তো চলছে, কন্টিনিউ কাজ করে যাচ্ছি, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিচ্ছি। আচ্ছা, নতুন ধরনের কোনো কাজের পরিকল্পনা আছে? মানে হ্যাঁ, যেমন তোমার এই যেমন চকের মধ্যে ডিজাইন, এটা একটা পুরো নিত্য নতুন একটা, পুরোটাই আলাদা। হুম। এরকম কোন অন্য কোন রকম চিন্তাধারা আছে যে এরকম একটা কিছু করার প্রোগ্রাম আছে বা কিছু কাজ চলছে কি? ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আমি ট্রাই করছি, মানে সেটার জন্য আলাদা ভাবনা চিন্তা শুরু করেছি। সেই কাজ আমি এখনো পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে প্রকাশ করিনি, সেটা নিজের মধ্যে এখন লুকিয়ে রেখেছি। তো যখন সময় হবে মানুষের সামনে তুলে মানে ধরবো কাজটা শুরু অবশ্যই। হয়ে গেছে? কাজটা শুরু হয়েছে। তো সেটা আগামী দিনে মানুষ দেখবে। তো সেইটার জন্য আমি এখন থেকে মানে কন্টিনিউ টাইম দিচ্ছি সেই কাজের পেছনে, এবং সেই কাজটার জন্য লাগাতার প্র্যাকটিসের মধ্যে আছি, এবং কখনো ভাঙা গড়ার মধ্যে দিয়ে সেটা চলছে, কন্টিনিউ চলছে। তো সেটা যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন আমি পাবো, যখন সেইটা একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার সময় আসবে, সেটা মানুষের সামনে নিয়ে আসবো অবশ্যই। ঠিক আছে। তা তুমি তো এখন কোন স্কুলে জব করছো হুম। ড্রয়িং আর্টিস্ট হিসেবে, হুম। মানে টিচার হিসেবে। হুম।
তো ভবিষ্যতে কি ওই বাইরেই থাকা হবে, না আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে কিছু করার চিন্তাধারা আছে? আহ, আমার তো ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমার জন্মস্থান, হ্যাঁ। তো ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে আমি ভাবনা চিন্তা করেই আছি যে পরবর্তীকালে একটা সময় এসে এখানে একটা স্টুডিও করা, এবং স্টুডেন্ট বা আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে আর্টের সাথে নিজেকে যুক্ত রাখার। তো সেটার জন্য কিছু আর্থিক তো মানে প্রয়োজন অর্থর তো আছে। প্রয়োজন আছে। তো সেইটার জন্য এখন আমি কিছুটা দিন বাইরে থাকার পরিকল্পনা করেছি। তো পরবর্তীকালে ইচ্ছে আছে যে এখানে স্টুডিও করে এখানে নিজেকে এবং বন্ধু বান্ধব বা এখানকার যারা শিল্পীরা আছে তাদের নিয়ে আর কি কাজটাকে কন্টিনিউ করার। বাহ, এটা তো খুবই ভালো একটা চিন্তা। কলেজ টাইমে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেছো, হুম। তো এখন আর কোন কোন মাধ্যম তোমার ভালো লাগে? কলা ভবনে যাওয়ার আগে থেকে ওয়াটার কালারটা আমার সব থেকে বেস্ট একটা মিডিয়াম আর কি বলা যেতে পারে। তো ওয়াটার কালারটা আমি করি এখনো পর্যন্ত, মানে প্র্যাকটিসের মধ্যে আছি এবং সেটাকে নিয়ে রিসার্চ করছি। এবং তার সাথে সাথে স্কাল্পচারটা আমি করি, স্কাল্পচারটা করতে আমার খুব ভালো লাগে। এবং ওয়াটার কালার, অ্যাক্রিলিক পেন্টিং এগুলো আমার খুব ভালো লাগে। তো আমার পরবর্তীকালে ইচ্ছে আছে এগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার এবং গ্রাফিক্স একটা স্টুডিও করা, যেখানে উডকাট, এচিং, লিথোগ্রাফি এবং সিল স্ক্রিন যে প্র্যাকটিস, সেটাকে নিজেকেও মানে প্র্যাকটিসের মধ্যে রাখা এবং সমাজের সমস্ত মানুষজন, শিল্পী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা প্র্যাকটিসের মধ্যে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা আছে আর কি। তুমি তো ছোটবেলা থেকে এটা নিয়ে আছো, হুম। ড্রয়িং নিয়ে আছো। হুম। তো এই ড্রয়িং এর মাঝে ডিস্টার্ব করার জন্য কোনো হুম। প্রেম ভালোবাসা এসেছিল? ওটা তো সমাজের একটা কি বলবো, নর্মাল একটা জিনিস, একটা সময় আসে মানুষের জীবনে কিছু কিছু ব্রেকডাউন হয়। তো সেরকম আমার জীবনেও হয়েছিল। হুম। তো সেই জায়গা থেকে নিজেকে এখন সরিয়ে রেখেছি অনেকটাই। তো সেই জায়গা থেকে সরিয়ে আমার সমস্ত কি বলবো একাগ্র চিত্তে সেই ড্রয়িংটাকেই আমার সবকিছু মনে করি। সেই যা কিছু হারিয়ে গেছে, যা কিছু মানে ইতিহাস হয়ে গেছে, সেই ইতিহাসটাকে ছেড়ে এখন যেটা আমার কাছে আছে বর্তমান ছবিটা, ছবি। সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করছি এবং সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আগামী দিনেও চেষ্টা করবো এটাকে নিয়ে এগিয়ে যাওয়ার, এবং পরে কি হবে জানি না। তোমার কাছ থেকে অনেকটা মূল্যবান সময় পেয়েছি, যে তুমি তো আপাতত এখানে থাকোই না। তো আমার অনেকটা সৌভাগ্য যে তোমাকে আমার এখানে স্টুডিওতে পেয়েছি। তো অশেষ অশেষ ধন্যবাদ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আলোচনা থেকে বোঝা গেল কিছু স্বপ্ন চোখে নয় হৃদয়ে জন্মায়। এই শিল্পী দেখালেন কিভাবে ছোট ক্যানভাসে আঁকা যায় বড় বড় স্বপ্ন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার মতামত। আর এই রকম অনুপ্রেরণামূলক কাহিনী জানার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ। জয় সনাতন।